এক্সপিরিয়েন্সের নাম্বার কোনোদিনও রিটেনের সাথে অ্যাড হয় না। এই সরকার কোনো একটা নিয়ম মেনেছে। আপনি 16 সালের কোনো নিয়ম মানলেন না, 16 সালের কোনো নিয়ম মানলেন না, আপনি 70-এ 75 পেতে হবে, এই ধরনের একটা অদ্ভুত বালখিল্য সুলভ বদমাইশি প্রতারণার ছক আগে কষে নিয়েছিলেন। প্রতারণার ছক, এই প্রতারণার ছকটা কাদের সাথে করলেন? ফ্রেশারদের। একটা এসএসসি, একটি সরকার, একটি শিক্ষা দপ্তর হাজার হাজার এক্সপার্ট নিয়ে চলে, হাজার হাজার আমলা নিয়ে চলে। তারা একটাবার বলেনি এটা হতে পারে। প্রথম দিন থেকেই ওদের উদ্দেশ্যটা ছিল চাকরির পরীক্ষাটা নেব, একটাই শর্তে নেব, র্যাঙ্ক জাম্পে যে সংখ্যাটা চাকরি পেয়েছে সেটা আমরা জানি না কত, সেটাই বৃহত্তর, হ্যাঁ সেটা বড় অংশ। এই সরকারের ন্যূনতম সততা নেই, সাধুতা নেই এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে। তাই আজকে পেয়ার টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে প্রশ্ন উঠেছে, কেন এক্সপিরিয়েন্স নম্বরটা দেওয়া হলো? উন্নয়নের পাঁচালিগুলো মানে কোথায় যেন কি মনে হয় জানেন, পরিসংখ্যানগুলো দিয়েছে, এই পরিসংখ্যানগুলোয় বোঝাই যাচ্ছে তৃণমূল কত জব তৈরি করেছে। ফলে এইসব চাকরি, টিচারের চাকরি নিয়ে কি করবে তোমরা? কি করবে তোমরা? এইসব কাজ করো, 100 দিনের কাজ, তারপরে এই যে চপ শিল্প, ঘুগনি শিল্প, এগুলো করো। এগুলোতে প্রচুর কামাই, কোটি কোটি টাকার মালিক। কে স্কুল টিচার হয়ে তুমি তো ল্যান্ড রোভারে ঘুরতে পারবে না। বাংলার মানুষ ডিসাইড করবে আগামীতে যে তাকে এই চুরিবিদ্যার সাথে থাকতে হবে, নাকি বাঙালি আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে গেলে বাঙালিকে আলাদা চিন্তা ভাবনা করতে হবে। বাঙালি সিদ্ধান্ত নেবে। স্যার, আপনিও দীর্ঘদিন ধরে বলে আসছিলেন এই 10 নম্বরের ব্যাপারটা। এবার 10 নম্বরের যে ব্যাপারটি সেটি একদম ক্লিয়ারলি বলা হলো, 9-10-এর অভিজ্ঞতার নাম্বার 11-12 কেন পাবে এবং 11-12-এর অভিজ্ঞতার নাম্বার 9-10 কেন পাবে। বিষয়টি বলা চলে এসএসসির যে উকিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার মুখ রীতিমতো বন্ধ হয়ে গেল অমৃতা সিনহার সামনে। এই গোটা বিষয়টি কীভাবে দেখছেন? দেখুন কি অদ্ভুত ব্যাপার না, যে ছেলে মেয়েগুলো 9-10, একটা জেনারেল লজিক। আমি শিক্ষকতা করেছি, বিগত সরকারের সময় এসএসসি পেয়েছি, তিনটে স্কুল পরিবর্তন করেছি। তখন স্কুল পরিবর্তন করতে আবার পুরোনো এসএসসি বসতে হতো, বা স্কেল ধরুন আমি বিএ অনার্সে চাকরি করতাম, তারপরে আমাকে পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ এমএসসি স্যালারি পেতে গেলে আমাকে স্যালারি বাড়াতে গেলেও এসএসসি দিতে হতো, সেখানে এক্সপিরিয়েন্সের নম্বর থাকতো। প্রথম কথা, এক্সপিরিয়েন্সের নম্বর কোনোদিনও রিটেনের সাথে অ্যাড হয় না। আপনি রিটেন পরীক্ষা দিয়েছেন, আপনি মেরিটে কাট অফ নম্বর যদি আপনি ক্রস করে থাকেন, আপনি কাট অফ নম্বরের ভিত্তিতে আপনাকে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে, যেটাকে তথাকথিত পোশাকি ভাষায় বলে ইন্টারভিউ। এই পার্সোনালিটি টেস্টের আগে ভেরিফিকেশন হবে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো, তার ভিত্তিতে অ্যাকাডেমিক স্কোর সেটা রইল হাতে। পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউটা ভালো হলে বা না হলো, সার্বিকভাবে এইবার আপনার এক্সপিরিয়েন্স নাম্বার, পার্সোনালিটি টেস্ট, অ্যাকাডেমিক নাম্বার এবং ওই যে লেখার পরীক্ষার নাম্বার সব অ্যাড করে দিয়ে আপনাকে একটা পূর্ণাঙ্গ নাম্বার তৈরি হলো, তার ভিত্তিতে আপনি মেরিটে যেখানে থাকবেন। এবার প্রশ্নটা হচ্ছে, এই সরকার কোনো একটা নিয়ম মেনেছে। 16 সালের চাকরি সাপ্লিমেন্টারি, এটা এক প্রকারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মনিটরিংয়ে হচ্ছে। আপনি 16 সালের কোনো নিয়ম মানলেন না, 16 সালের কোনো নিয়ম মানলেন না, আপনি 70-এ 75 পেতে হবে, এই ধরনের একটা অদ্ভুত বালখিল্য সুলভ বদমাইশি প্রতারণার ছক আগে কষে নিয়েছিলেন। প্রতারণার ছক, এই প্রতারণার ছকটা কাদের সাথে করলেন? ফ্রেশারদের। আপনি তখন বলতে পারতেন অ্যাডের মধ্যে আপনারা 70-এ 75 কিন্তু পেতে হবে। তাহলে এই যে লক্ষ লক্ষ ক্যান্ডিডেট, আমাদের হিসাব বলছে 2,29,000 শুধু 11-12, অন্য রাজ্যের আবার আছে, তৃণমূলের কথায় তারা আবার প্রায় লাখখানেক। এই ছেলে মেয়েগুলো পরীক্ষা বসতো না। তৃতীয়, প্রথম দিন থেকে বলে এসেছি, এক্সপিরিয়েন্সের নাম্বারটা এক্সপিরিয়েন্স ফর হোয়াট? আপনি অ্যাড দিয়ে বলে দিয়েছেন, বিজ্ঞপ্তিতে বলে দিয়েছেন গভর্নমেন্ট, পিওর গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সার্ড প্রতিষ্ঠানের সাবস্টেন্টিভ পোস্টে যে শিক্ষকরা চাকরি করেন তাদের। আপনি হেলথ কর্মীকে দিয়ে দিলেন এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্স, পেয়ার টিচিং এক্সপিরিয়েন্স। আপনি কিভাবে দিলেন? পেয়ার টিচিং এক্সপিরিয়েন্স শিক্ষকতা করেনি তাকে দিলেন,
হাস্যকর। আজকে ওইটা নিয়েও জাস্টিস সিনহা প্রশ্ন তুলেছে, ভ্যালিড প্রশ্ন। আমরা বারবার বলছি হেলথ সেন্টারে কাজ করছে, পোস্ট অফিসে কাজ করছে, নম্বর দিয়ে দিয়েছে। আবার কি অদ্ভুত, 11-12 শিক্ষকতার এক্সপিরিয়েন্স নম্বর দেওয়া হয়েছে এমন শিক্ষককে যারা 9-10 চাকরি করেছে। 9-10 চাকরির ইন্টারভিউতে মানে এক্সপিরিয়েন্স নম্বর অ্যাড হয়েছে যারা কোনোদিন 9-10 পড়ায়নি। এই যে একটা প্রতারণার ছক, আমি বলছি না এটা না জেনে বা ভুল করে করেছে, এটা ভুল হতে পারে না। আমরা শিক্ষকতার সাথে যুক্ত ছিলাম, আমরা যদি এই তথ্যগুলো গড়গড় করে বলতে পারি, তখন থেকে এইটা বলে আজকে জাস্টিস সিনহা বলেছে, প্রশ্ন তুলেছে, আমরা এই প্রশ্নগুলো বারবার তুলছি। এসএসসি কী করছে? আচ্ছা, জাস্টিস সিনহা এই প্রশ্নগুলো করেছে, তাহলে আপনি বুঝুন একটা এসএসসি, একটি সরকার, একটি শিক্ষা দপ্তর হাজার হাজার এক্সপার্ট নিয়ে চলে, হাজার হাজার আমলা নিয়ে চলে, তারা একটাবার বলেনি এটা হতে পারে। প্রথম দিন থেকেই ওদের উদ্দেশ্যটা ছিল চাকরির পরীক্ষাটা নেব, একটাই শর্তে নেব, সেটা হচ্ছে এই যে একটা বড় অংশ টেন্টেড 7,000+ নাম বের করতে বলেছে জাস্টিস সিনহা। র্যাঙ্ক জাম্প, আমি তো বলছি র্যাঙ্ক জাম্পের লিস্টটা বেরো। দেখবেন অনেক বড় বড় বিপ্লবী এসএসসি নিয়ে পায়ে পা তুলে মিডিয়াকে গালাগালি করছে, কখনো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গাল দিচ্ছে, কখনো ইয়েকে গাল দিচ্ছে, মানে আমাদের ফিরদৌস শামীমকে গাল দিচ্ছে, কখনো বিক্রম চ্যাটার্জিকে গাল দিচ্ছে, কখনো সুদীপ্ত সেনগুপ্তকে গাল দিচ্ছে, সুদীপ সেনগুপ্তকে, কখনো একে গাল দিচ্ছে, ওকে গাল দিচ্ছে, কৌস্তব বাগচিকে গাল দিচ্ছে, তরুণজ্যোতি তিওয়ারিকে গাল দিচ্ছে। এই গালাগালিগুলো বন্ধ হয়ে যাবে এদের, কারণ এই র্যাঙ্ক জাম্পে যে সংখ্যাটা চাকরি পেয়েছে সেটা আমরা জানি না কত, সেটাই বৃহত্তর। হ্যাঁ, সেটা বড় অংশ। আমি আপনাকে একটা পরিসংখ্যান বলছি যে এগুলো কি হয়, এসএসসির এই জাল জোচ্চুরি দেখতে দেখতে না একটা সময় মনে হয় আমি এই পৃথিবীর মানুষ তো, কারণ এই পৃথিবীতে এই বিশ্বব্রহ্মাণ্ডে এত ধরনের কলা। 16 সালের চাকরিটা চুরি হয়েছিল 17 কলার মাধ্যমে। আজকে 25-এ এসে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মনিটরিংয়ে ভব এসএসসির পরীক্ষায় কত ধরনের কলায় এই অযোগ্যদের চাকরিতে বহাল রাখা যায়, সেটা আগামীতে যদি তদন্ত হয় উঠে আসবে। আমি মনে করি 17 কলাকেও হার মানাবে এসএসসি শিক্ষা দপ্তর, যে কায়দায় পুরো পরীক্ষাটাকে ম্যানিপুলেট করে 25-এ ওই যে ব্যাকডোর দিয়ে ওদেরকে ঢোকানোর চেষ্টা করছে। ভাবতে পারছেন এত গালাগালির পরে 256 জনের নাম নাকি আবার বেরিয়ে এসছে যারা টেন্টেড এই পরীক্ষায়। তারা পরীক্ষা দিল কি করে? এসএসসি একটা অদ্ভুত নোটিশ করেছে, 256 জনকে বাতিল করে দিয়ে বলছে সাধারণ মানুষের কাছে অ্যাপিল করেছে, আপনারা যদি দেখেন এখানে দাগি আছে কাইন্ডলি জানাবেন। বুঝুন একটা সংস্থা কতটা বালখিল্য সুলভ কথাবার্তা বলে। আপনি ভাবতে পারছেন একটা সংস্থা চলছে, এটা একটা স্বশাসিত সংস্থা চলছে, যিনি তারা জানে না তাদের ওখানটা তাদের দেওয়া পরীক্ষায় কতজন দাগি ঢুকে গেছে। জনগণকে বলছে আপনারা বলুন, একদম তৃণমূলের ভাষায় কথা। চুরি করেছে কেন? সিবিআই কি করছে? চুরি করেছো কেন? আমরা তো ভোটে জিতি। রেপ করেছো কেন? সিবিআই কি করছে? রেপ করেছো কেন? আমরা তো বিপুল ভোটে জিতি। এই যে এক্সকিউজ তৈরি করা, আজকে এই ছেলে মেয়েগুলোর সাথে দিনের পর দিন প্রতারণা হয়েছে। 22 লক্ষ পরীক্ষা দিয়েছিল 16-তে, তাদের কত শতাংশ মেধা তালিকায় উঠতে পারতো আমরা জানি না, তাদের ওএমআর কোথায় জানি না। এবার ওএমআর দেওয়া হয়েছে, ওএমআরের কার্বন কপিটা, কিন্তু ওএমআরটা যে আপলোড করতে হবে, যে আপনি ওএমআরের মেয়র ইমার্জ দিয়েছেন, আপনি যে ওএমআরের নাম্বারটা প্রকাশ করেছেন বাইরে, ওটাই যে সেই ওরই, এটা কে বলবে? আজকে এই সরকারের ন্যূনতম সততা নেই, সাধুতা নেই এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে। তাই আজকে পেয়ার টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে প্রশ্ন উঠেছে, কেন এক্সপিরিয়েন্স নম্বরটা দেওয়া হলো, প্রশ্ন উঠেছে ডেফিনেটলি। শুধু তাই নয়, মেরিট কাম ফার্স্ট, এটা তো মামলাটা এখনও আছে। আপনি মেরিটের সাথে কম্প্রোমাইজ করেছেন। আপনার কি প্রয়োজন ছিল 16 সালের পরীক্ষায় এই ফ্রেশারদের ঢোকাতে? হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো বলেনি, সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে, সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে। আমি কবে বললাম আপনাদের এদেরকেও নিতে হবে ফ্রেশারদের?
কোনো দায় ছিল না আপনার, অন্য একটা পরীক্ষার মাধ্যমে নিতেন। আজকে আসলে সরকারই চেয়েছিল রিক্রুটমেন্টটা না হোক। আর আজকে সিএমের ফিরিস্তি শুনছিলাম উন্নয়নের, 15 বছরের উন্নয়নের 2 কোটির উপরে নাকি লোককে চাকরি দিয়ে ফেলেছে। এ রাজ্যে বেকার কত আমার জানতে খুব ইচ্ছে করে। আর যে 2 কোটি লোক চাকরি পেয়েছে তাদেরকে কোথায় পোস্টিং দিয়েছেন ম্যাডাম? উত্তরবঙ্গের জঙ্গলে নাকি মঙ্গল গ্রহে আমি জানি না, কিন্তু এই ধরনের কাগজে ফিরিস্তি সরকারের প্রচুর দেখি। শিল্পায়নের জোয়ার বয়ে গেছে, ফি বছর শিল্প সম্মেলন হয়, হাত ডুবিয়ে শিল্পপতিরা খায়। আমি বলছি না তারা খেতে আসেন, কি করবে? পলিটিক্যাল পার্টির নেত্রী, অত বড় নেত্রী ডেকেছে, তাকে জলে থেকে তো কুমিরের সাথে তুমি লড়াই করতে পারবে না। আসেন, খেয়ে দিয়ে নিন, জনগণের ট্যাক্সের টাকায় একটা মৎস্যভোজ হয়, হয়ে কিছু প্রতিশ্রুতিও আসে। কিন্তু শিল্পপতিরাও ভালো করে জানে এখানে শিল্প করতে গেলে আরাবুলদের উপরে ভরসা রাখতে হয়, গুন্ডা আরাবুলদের। পুলিশের উপরে খুদ মুখ্যমন্ত্রী ভরসা নেই। তাই ইনফোসিসের কর্তা ইনভেস্ট করতে চাইলে মুখ্যমন্ত্রী পুলিশকে বলে না তুমি দেখবে যেন এরা হ্যাসেল ফ্রি এখানে কাজ করতে পারে, বরং একটা ফ্রিঞ্জ এলিমেন্ট আরাবুলকে বলতে হয়, ফ্রিঞ্জ এনিমেল ওই কী নাম যেন শকতকে বলতে হয়, দেখবে তুমি ওদের যেন কোনো প্রবলেম না হয়। বুঝেছো আজকে এই পরিস্থিতিটা বাংলায়? স্যার তিনি বারবার লক্ষ্মীর ভাণ্ডারের কথা তুলে আনেন যে আমি এতটা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, এতটা কন্যাশ্রী দিচ্ছি। স্যার কিন্তু এই সরস্বতী, এই যে শিক্ষা অবস্থার এই হাল, রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, সেই প্রসঙ্গ তো নিয়ে একবার তোলেন না। তিনি বলছেন বাংলার সিলিকন ভ্যালিতে কয়েক হাজার কোম্পানি এসছে। এই তথ্য আদৌ সত্যি মনে হচ্ছে? দেখুন সবই তো আছে, যেমন ঠিক বেহালার একজন শিল্পপতিকে নিয়ে আমরা দেখলাম কোথায় যেন একটা শিল্প সম্মেলনে তাকে মৌচুক্তি পাশ করা হয়েছিল, প্যারিস বা স্পেন কিছু একটা জায়গায়। তার টাটা স্টিল, মানে তার স্টিল কোম্পানি স্টিলের শিট আপনি ব্যবহার করেছিলেন না জানি না, আমি অবশ্য বাজারেই খুঁজে পাইনি। ঠিক যেমন লিপসেন অ্যান্ড বাউন্স নাকি জলের কোম্পানি, অভিষেক ব্যানার্জির জলের কোম্পানি, যার অধস্তন একজন কর্মী কালীঘাটের কাকু এখন দৌড়াদৌড়ি করছেন। এবার প্রশ্ন হচ্ছে, আপনি কি কোনোদিন বাজারে লিপসেন অ্যান্ড বাউন্সের জল খেয়েছেন? পাউচ জল, প্যাকেট জল? আমি খাইনি। এবার ব্যাপারটা হচ্ছে তৃণমূলের রাজত্বে এত বড় বড় ভারী ভারী শিল্প হয় যার প্রোডাক্ট আমাদের মতো সাধারণ মানুষ কিনতে পারে না। এটা হয়তো আমেরিকাতে লিপসেন অ্যান্ড বাউন্সের জল পাবেন, কিংবা এই যে আপনি যে একটু আগে বললেন আমি বেহালার একজন বাঙালি শিল্পপতিকে এখান থেকে উড়িয়ে নিয়ে গিয়ে স্পেনে গিয়ে মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলন করে তাকে দিয়ে মৌচুক্তি পাশ করিয়ে এনে কী যেন একটা শালবনিতে বড় স্টিল ফ্যাক্টরি করবে, সেই স্টিলের যে শিটগুলো ছিল তো আমি আমার মতো সাধারণ মানুষ ব্যবহার করতে পারি না, আপনি পারেছেন কিনা জানি না, ওসব আমেরিকা ইংল্যান্ডে যায় বোধহয়। তা না হলে মুখ্যমন্ত্রী যখন বলেছেন আমি তো তাকে মিথ্যে বলতে পারি না, তিনি কাগজ দেখে বলছেন তার মধ্যে এত শতাংশ, এত কোটি, এত আমি দেখছিলাম অনেকগুলো পরিসংখ্যান তিনি দিচ্ছিলেন। মানে ভালো লাগছিল এই রাজ্যে এত শিল্প এসেছে, আমাদের ছেলেমেয়েকে আর বাইরে যেতে হবে না, আপনাকে আর বাইরে যেতে হবে না। এই যে পাঁচালী, উন্নয়নের পাঁচালী, সেই উন্নয়নের পাঁচালীগুলো মানে কোথায় যেন কী মনে হয় জানেন, যে আজকের রাজ্যটা এমন একজন মানে মানে কি বলবো, এমন একজনের কাছে আমরা গচ্ছিত রেখেছি, জনগণ গুচ্ছিত রেখেছে, যেই রাজ্যে আর যাই হোক ঠিক আছে সঠিক কথা তো আপনি পাবেন না, সঠিক পরিসংখ্যান না, যে আপনার যে জিডিপি বেশি দেখিয়ে দিয়ে দেখানো হয় কিভাবে এ রাজ্যের মানুষের নাকি আয় বেড়েছে, এ রাজ্যের কত কিছু শিল্প হয়েছে। এই যে আপনি একটু আগে বলছিলেন, আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর যে যে 15 বছরের খতিয়ান আমি খুঁজছিলাম, হ্যাঁ এই তো 10 বছরের দারিদ্র্যসীমার উপরে 1,72,00,000, কত দরিদ্র কমে গেছে দেখেছেন লক্ষ্মী ভাণ্ডার দিয়ে। 14 বছরে কর আদায় 5.33 গুণ, কোথার থেকে কর পেলো আমি জানি না, মদ বিক্রি করেই তো কর এই রাজ্যে ওঠে। কৃষিক্ষেত্রে উন্নতি হয়েছে 9.16 গুণ, বেকারত্ব কমেছে 40%, অর্থাৎ 100 জন বেকার থাকলে তার 40 জন কমে গেছে, আর 60 জন মাত্র বেকার। আপনি তো বেকার নাকি বুম নিয়ে ঘুরছেন, এটাও তো কর্মসংস্থান, মুখ্যমন্ত্রী দিয়েছে, এটা বিবিধত আপনাকে কাজ দিয়েছে, মুখ্যমন্ত্রী দিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ তাই ঠিক আছে। মানে 100 দিনের কাজে যারা জব হোল্ডার, কার্ড হোল্ডার, তারাও এখানে নাকি চাকরি পেয়েছে, এইটা দেখায় তৃণমূল। আমি দুর্গাপুজোর মেলা বাবদ 1 লক্ষ কোটি টাকার ব্যবসা, মানে তৃণমূল ক্ষমতায় আসার আগে দুর্গাপুজোতে আমরা কেউ যেতাম না, মেলা হতো না, কেউ কিছু কিনতাম না, দুর্গাপুজো কোনো আয় ব্যয়ই হতো না,
আমরা শুকনো মুখে ঘুরে দুর্গা ঠাকুর দিকে চলে আসতাম। মুখ্যমন্ত্রী আসার পরেই তো দুর্গাপুজোয় ভারী সুন্দর জামাকাপড় পরে লিপস্টিক টিপস্টিক লাগিয়ে মেয়ে বউদেরকে নিয়ে গিয়ে আমরা কিছু খাই, পয়সা খরচা করি, তাই এত টাকা কামাই। দেখুন এই যে পরিসংখ্যানগুলো দিয়েছে, এই পরিসংখ্যানগুলোয় বোঝাই যাচ্ছে তৃণমূল কত জব তৈরি করেছে। ফলে এইসব চাকরি, টিচারের চাকরি নিয়ে কী করবে তোমরা? কী করবে তোমরা? এইসব কাজ করো, 100 দিনের কাজ, তারপরে এই যে চপ শিল্প, ঘুগনি শিল্প, এগুলো করো। এগুলোতে প্রচুর কামাই, কোটি কোটি টাকার মালিক। কে স্কুল টিচার হয়ে তুমি তো ল্যান্ড রোভারে ঘুরতে পারবে না, তুমি তো ফরচুনারে উঠতে পারবে না, BMW পারবে না। তুমি মুখ্যমন্ত্রীর কথাতে চপ শিল্প, সিঙ্গারা শিল্প, ঘুগনি শিল্প করলে পরে তুমি হয়তো ফরচুনার নিতে পারবে, তুমি হয়তো BMW-তে ঘুরতে পারবে। ইট ইজ ফ্যাক্ট। ফলে এগুলো ছাড়ো, শিক্ষকতার চাকরি ছাড়ো। আমরা এই যে বলছিলাম না শিক্ষকতার মানে মানে কি সুন্দর লাগছিল আমার এই যে কথাগুলো যখন বলে মুখ্যমন্ত্রী, আমার কাছে ABCDEFGH সব প্ল্যান আছে। বাস্তবে সবগুলো প্ল্যান এই দরদের ছোঁয়া, এই যে দাগিদের যে দরদের ছোঁয়াটা তার দলের নেতাকর্মীরা লাগিয়ে নিয়েছে, এই দরদের ছোঁয়ার থেকে না বাঁচতে পেরে এই দাগিদের জয়েন করার জন্য ব্যবহার করা হয়েছিল। তাই 25-এর চাকরির পরীক্ষাটাও রীতিমতো বাতিলের মুখে চলে গেছে। হয়তো বাতিল হবে না, কিন্তু আমি বলছি এগুড়ে বালি মমতা ব্যানার্জি বা তার দল যে দাগিদের ঢোকাতে চেয়েছিল সেটা হওয়ার নয়। ইতিমধ্যেই কিন্তু আমাদের মাননীয় অমৃতা সিনহা মহাশয় কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে 2020 খেলা শুরু করে দিয়েছে। স্যার তিনি OMRও প্রকাশ করতে বলেছেন। এবারও কি এসএসসি কোনো টালবাহানা করবে নাকি OMR প্রকাশ করবে? দেখুন রাজ্যের শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন 2 লক্ষ প্লাস OMR যদি করা যায় সার্ভার ডাউন হয়ে যাবে। আমি বলছি সারা ভারতবর্ষে কত কোটি ডেটা এন্ট্রি হচ্ছে SIR-এর। আমি এই রাজ্যেই 7 কোটির উপরে, তাই তো? তাদের ডেটা হয় না, হ্যাং হয়ে যায় না নাকি? ডেটা এই ইলেকট্রনিক্সের যে মাধ্যমগুলো বা এই যে টেকনিক্যাল মাধ্যমগুলো কিংবা কম্পিউটারাইজড এই ব্যাপারটা, সেখানেও তৃণমূল নেতারা কাটমানি খেয়েছে। তাই 2 নম্বরই এমন জিনিস 2 নম্বরই দিয়েছে যে কিছু দিলে পরেই আপলোড নিচ্ছে না, হ্যাং হয়ে যাচ্ছে। আসলে কিছুই না। পাত্রবাসুরা জানেন OMR বেরিয়ে গেলে তাহলে কিন্তু শিরে সংক্রান্তি। কারণ এই OMR-এর মধ্যেও যে বড় একটা জালিয়াতি হয়েছে সেটা কিন্তু সরকারের বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ। ফলে ওইটাই সিঁদুরে মেঘ দেখছে ওরা। হায় হায় কী হলো, এখন তো এইগুলো গেল, র্যাঙ্ক জাম্পিং করা ছেলে মেয়েদের নামও বের করতে বলেছে কালকের মধ্যে। দেখুন কোথাকার জল কোথায় যায়, এবার দেখতে থাকুন। স্যার এই সমস্ত কিছু বেরিয়ে গেলে, OMR প্রকাশ পেয়ে গেলে, র্যাঙ্ক জাম্পিং আপনি যেটি বললেন সেই সমস্ত কিছু প্রকাশ পেয়ে গেলে আদতে বিপদে তো তৃণমূল নেতা পড়বেন, আর শেষে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়বেন। কবে বিপদ হয়েছে? হয়নি বলছেন? কোথায় হলো? সবাই তো বাইরে বেলে। এত বড় চুরির পরে মুখ্যমন্ত্রী জানে না? ক্যাবিনেটের একজন বড় মাথা দলের মহাসচিব চুরি করেছে, খাটের তলায়, বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা রেখেছে, প্রচুর সোনা রেখেছে, তিনি জানতেন না। হাউ ইট ইজ পসিবল? আচ্ছা, তিনি জানার পরে কি করলেন? তিনি জানার পরেও কোনো ব্যবস্থা নিলেন না। পার্থ ধরা পড়ল অগত্যা। তারপরে হয়ে গেল পার্থর ব্যক্তিগত, অপার খাটের তলায় টাকাটা পার্থর ব্যক্তিগত, চুরি করেছে পার্থর ব্যক্তিগত, আমাদের কিছু নেই, পার্থকে আমরা বহিষ্কার করলাম। এই যে ধরা পড়লেই মানে তৃণমূলের একটা অদ্ভুত তৃণমূল নেত্রী 2টো মেকানিজম নিয়ে চলে। একটা হচ্ছে ডিনাইং পলিটিক্স, আরেকটা হচ্ছে ওই কাজের বেলায় কাজই না, কাজ ফুরালে কিষাণজি হ্যাঁ উড়িয়ে দিল। কিষাণজি তো তাকে বারবার কলম তুলে বিভিন্ন পত্রপত্রিকা সেই সময় আমরা পেতাম, পত্রপত্রিকার নাম আর বলছি না, কিষাণজি লিখতেন জঙ্গলে লুকিয়ে থেকে আত্মগোপন করে। মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী চায় রাজ্যের, তিনি কি আশা। ঠিক যেমন আনসারুল্লাহ বাংলাদেশের হুজুররা মুখ্যমন্ত্রীকে চায় রাজ্যের মুখ্যমন্ত্রী হোক এবং এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের বৃহত্তর বঙ্গস্থান হোক, চাইছে তো। ফলে আজকে পরিস্থিতিটা যেখানে দাঁড়িয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যখন এই যে কথাগুলো বলছেন, আজকে ভাবুন চুরি করেছে পার্থ দায়ী, চুরি ধরা পড়ার পরে অঙ্কিতা অধিকারী দলের সর্বোচ্চ পদ পেলেন কোচবিহার জেলা সভাপতির। তাহলে এতে মনে হয় আপনার এরা ভয় পাবে?
একটা চোর ভয় পাবে না। উত্তরোত্তর চুরি বাড়িয়ে যাচ্ছে কেন? জানে কিছুই হবে না। দিনান্তে সিবিআইও তাদের ছেড়ে দেবে, ইডিও প্রমাণ করতে পারবে না, তারা বহাল তবিয়েতে ঘরে থাকবে এবং আবার ভোটে দাঁড়াবে। আমার তো সন্দেহ পার্থ চ্যাটার্জি না আবার শিক্ষামন্ত্রী হয়ে আসে ভোটে জিতে, হলেও হতে পারে। স্যার আপনি নিজেও বললেন বিচারপতি অমৃতা সিনহা তিনি T20 খেলা শুরু করে দিয়েছেন। এই বিচারপতি সিনহার বেঞ্চেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ গেম হবে? এটা বলা খুব কঠিন। দুর্নীতি এত তো 10-12-13 বছর ধরে দুর্নীতির ইয়েগুলো বেরোচ্ছে। বিরোধীরা কি সেই দুর্নীতির ইস্যুটাকে মানুষের মধ্যে নিতে পেরেছে? পারেনি। ফলে মানুষ ধরেই নিয়েছে ও দুর্নীতি করবে একটু আধ, তাও তো মমতা ব্যানার্জি 1000 টাকা দিচ্ছে। ফলে এই অ্যাটিটিউডটা বাংলায় চলে এসছে, মমতা ব্যানার্জি করে ফেলেছে। এখান থেকে এত সহজ নয় একটা চাকরির চুরির ইস্যুটাকে ক্যাশ করে আপনি মমতাকে চাপে ফেলতে পারবেন। মমতা কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ভ্রমণে বেরিয়ে গেছে, অর্থাৎ নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে। তাহলে বিরোধীরা কোথায়? চোখ বন্ধ করে রেখে দিয়েছে। হ্যাঁ, 500-1000 টাকা, বিভিন্ন ধরনের ভুয়ো ভিডিও, বাস এ করেই আর চলছে তৃণমূল চড়িছে দুলিতে দুলিতে। অসুবিধার কোথায়? আর বাংলা এভাবেই চলবে। বাংলার মানুষ ডিসাইড করবে আগামীতে যে তাকে এই চুরিবিদ্যার সাথে থাকতে হবে, নাকি বাঙালি আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে গেলে বাঙালিকে আলাদা চিন্তা ভাবনা করতে হবে। বাঙালি সিদ্ধান্ত নেবে। তুমি আমি কটা ভোটার? আলটিমেটলি তো বড় ভোটার এ রাজ্যের বাসিন্দা বাংলাভাষীরা। তারা সিদ্ধান্ত কী নয় তাদের উপরে।